30 মের পর বাড়ছে না ছুটি, সীমিত আকারে চলবে বাস, ট্রেন, লঞ্চ। ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। করোনাকালে দুর্যোগের কবলে দেশ, ভাইরাসে 22 জন সহ ঝড় বৃষ্টি আর দুর্ঘটনায় প্রাণহানি প্রায় অর্ধশত। করোনায় মৃত্যুতে শেষ যাত্রায়ও পাশে নেই স্বজনরা। আগস্টের মধ্যে ব্রাজিলে 1.25 লাখ প্রাণহানির পূর্বাভাস। এক্সিম ব্যাংক ইস্যুতে তোলপাড়, এমডিকে গুলির বিষয়ে জানে না কেন্দ্রীয় ব্যাংক, অরাজকতা বলছেন বিশ্লেষকরা। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড। শিরোনাম সাথে আমরা দুজন, আমি ফারাবি হাফিজ এবং আমি ফাইজা রাহলা। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। করোনা ঘিরে সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ছে না। 30 মের পর খুলছে অফিস আদালত। সীমিত আকারে চলবে বাস, ট্রেন আর লঞ্চ। তবে প্রধানমন্ত্রী কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আর এদিকে ঈদের অঘোষিত ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজল নূর তাপস আহ্বান জানিয়েছেন, যদি খুব বেশি দরকার না পড়ে তাহলে ঢাকায় যেন আসা না হয়। ঈদের পর ঢাকায় ফিরছে মানুষ, যারা গিয়েছিলেন গ্রামের বাড়ি। এতে সড়কে যেমন বেড়েছে গাড়ির সংখ্যা, তেমনি ফেরিঘাটেও ছিল মানুষের চাপ। এমন পরিস্থিতিতে ফের কর্মচঞ্চল হয়ে ওঠার অপেক্ষায় রাজধানী। করোনা সংক্রমণ রোধে 26 মার্চ থেকে দফায় দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে ফের কর্মচঞ্চল হয়ে ওঠার অপেক্ষায় রাজধানী। 30 মের পর আর বাড়ছে না সাধারণ ছুটি। স্বাস্থ্যবিধি মেনে খুলবে অফিস, সীমিত আকারে চলাচল করবে গণপরিবহন, তবে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। অফিস আদালতগুলো সীমিতভাবে আমরা খোলার কথা এখানে বলা হয়েছে। সেখানে স্কুল, কলেজ, আমাদের ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে যাদের জরুরি কাজ নেই তাদের ঢাকায় না ফেরার অনুরোধ ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এই অনুরোধ জানান তিনি। ঢাকায় যদি তার কর্ম না থাকে, তিনি যদি কোনো কাজে লিপ্ত না থাকেন, তাহলে আপাতত কিছুদিন হলেও ঢাকায় না আসার জন্য, দেশের বাড়িতে থেকেই তার পরিবারের সাথে সময় কাটানো, প্রয়োজন হলে কৃষিকাজ, চাষাবাদ এগুলো করে তার পরিবারকে সহযোগিতা করা। করোনার এই দীর্ঘ ছুটির মধ্যেও সীমিত পরিসরে চলছে উৎপাদনমুখী কারখানা। ঈদের আগে খোলা হয়েছে বিপণী বিতানও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে গেল 24 ঘন্টায় নতুন করে 1541 জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 22 জন। 8015টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট আক্রান্ত হল 38,292 জন। আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 21। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 544 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন। শনাক্তের বিবেচনায় বাংলাদেশে মৃত্যুর হার 1.42%, আর শনাক্তের হার 29.22%। গেল 24 ঘন্টায় মারা যাওয়াদের 10 জন ঢাকা বিভাগের, 10 জন চট্টগ্রাম আর সিলেট বিভাগের 2 জন। মৃত্যুর বিশ্লেষণে দেখা যায় পুরুষ 20 জন, নারী 2 জন। বয়স বিশ্লেষণে 0 থেকে 10 1 জন, 21 থেকে 30 2 জন, 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছরের 2 জন, 51 থেকে 60 7 জন, 61 থেকে 70 7 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন। করোনা মহামারীতে অন্য দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ঘূর্ণিঝড় আম্পানের পর এবার রাজধানী সহ বিভিন্ন স্থানে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়েছে, আপনারা জানেন। এতে মারা গেছেন অন্তত 9 জন, আমরা খবর পেয়েছি। ঝড়ের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে আরও 8 জনের। লণ্ডভণ্ড শত শত বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের ক্ষেত। এদিকে সিরাজগঞ্জে নৌকা ডুবির ঘটনায় এই পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গভীর রাতে রাজধানীর ওপর দিয়ে হঠাৎই ঝোড়ো বাতাস, সাথে তুমুল বৃষ্টি, মাঝে মাঝে বজ্রপাত। ঘূর্ণিঝড় আম্পানেও এতটা ঝড়ো বৃষ্টি আর বজ্রপাত দেখেনি নগরবাসী। সকাল হতেই দেখা যায় নগরীর বিভিন্ন স্থানে সড়কে উপড়ে পড়ে আছে গাছ, যার সরাতে ব্যস্ত সময় পার করেন ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। অতিথি ভবন পদ্মার ওইখানে হেয়ার রোডে, মিন্টু রোডে, ওইখানেও আমরা কিছু গাছ পড়েছিল, ওইখান থেকে আমরা ওগুলো রাস্তা চলাচলের উপযুক্ত করে দিয়েছি। ফায়ার সার্ভিসের সাপোর্টে পিডব্লিউডি যারা আছে, বিকজ আপনি দেখছেন ইলেকট্রিক কানেকশনের লাইনও এর সাথে জড়িত, এবং আল্লাহ চাহে তো আমাদের এখানে অন্য কোনো দুর্ঘটনার খবর আমরা পাই নাই এবং এখন পর্যন্ত আসে নাই। আমাদের ধানমন্ডিতে তাকওয়া মসজিদের ওখানে ভিতরে যে পার্কের পাশে, ওখানেও কিছু ছোটোখাটো ভিতরে, বাট রাস্তা বন্ধ হয় নাই। মূল যেই গাছ পড়ে যে রাস্তা বন্ধ হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলেন, এই রাস্তা বন্ধ হয়ে ফুটপাতের কিছু গাছ যেখানে নরম মাটি, ওখানে কিছু পুরানো গাছ উঠে গেছে। শুধু ঢাকা নয়, আবহাওয়ার আগ্রাসী রূপ দেখেছে বিভিন্ন জেলা। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শত শত ঘরবাড়ি। জয়পুরহাটে এক বাড়িতে ঘরের দেয়াল ধসে মারা গেছেন মা ও 2 শিশু। বগুড়ার কাহালু উপজেলায় দেয়াল চাপায় নিহত হয়েছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। এরকম ঝড় কোনোদিন দেখিনি ভাই, এটা থামে থামে ঝড়, সারাটা রাত ঝড় হয়ে গেছে। এখানে আসে দেখি ঘর চাপা পড়ে, মানে মাটির আশ্রয় দেওয়াল আর কি চাপা পড়ে, এখানে মানে ওনাদেরকে শৈলের উপর আর কি করে আছে। আবহাওয়া অফিস জানায় বায়ুচাপের তারতম্যে এই ঝড় বৃষ্টি, যা অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন। রাত্রে যেটা বৃষ্টি হয়েছে ওটা হলো কালবৈশাখী বৃষ্টি। কালবৈশাখী ঝড়ের সময় এই সময় আপনার বৃষ্টিটা হয় ওয়েস্টার্লি লো এর সঙ্গে জলীয় বাষ্প বেয়ে থেকে ঢুকে আপনার থান্ডারস্টর্ম ক্লাউড ফর্ম করছে। ওই যে কয়েকদিন হিট হলো, টেম্পারেচার বেশি থাকলো না, যে কারণে এই ফরমেশনটা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। আমরা যারা জনগণ আছি তারা আমরা সবাই ময়লা আর কি ড্রেনের ভিতরে ফেলাই দিই, কিন্তু পানি নিষ্কাশন ঠিক মতন সরে না, এই জন্য এই ড্রেনের পানিটা জলাবদ্ধ থাকে। ঘরের মধ্যে এমনিতে আছি, সামান্য যদি মুদির দোকানে আসতে হয় তাও হাঁটু পানির মধ্যে আসতে হচ্ছে। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নড়াইল, শেরপুর সহ কয়েক জেলায় মারা গেছেন বেশ কয়েকজন। এদিকে সিরাজগঞ্জের নৌকাডুবির ঘটনায় আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। মুন্সিগঞ্জের গজরিয়ায় ঢাকামুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 3 জনের। এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। মুন্সিগঞ্জের পুলিশ জানায়, কক্সবাজার থেকে 10 জন শ্রমিক ঢাকায় আসছিলেন। গজরিয়ার দাউদকান্দি সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারায় এই মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শ্রমিকের। নিহত ইমরানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলা আর মোহাম্মদ কাফি ও আলম বাচ্চার বাড়ি সাঘাটায়। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে 4 জনকে গজরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এবারে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। পাশে নেই স্বজন, শেষ বিদায় সঙ্গী, তাই স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা কেড়ে নিচ্ছে প্রাণ, সাথে প্রিয়জনের ভালোবাসাও। ঈদ আনন্দের মাঝেই আল মারকাজুল ইসলাম, কোয়ান্টাম সহ বেশ কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানায়, ব্যস্ত জানাজা, কবর আর সৎকারে তারা ব্যস্ত। ফয়সাল হোসেনের রিপোর্ট। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। করোনাকালীন বিশ্বে বদলে গেছে এই প্রবাদগুলো। একদিকে মানুষ যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আবার তারাই প্রিয়জনের মৃত্যুর পর দূরে সরে গেছে। নিঃসঙ্গ শেষ যাত্রায় পাশে থাকছেন না স্বজনেরা।
করোনায় মৃত বেশিরভাগের মরদেহ গ্রহণ থেকে শুরু করে জানাজা দাফনের দায়িত্ব পালন করছে বেশ কিছু সংগঠন। তেমনি এক সংগঠনের স্বেচ্ছাসেবীদের কাছে খবর এলো ঢাকা মেডিকেলে এক রোগীর মৃত্যুর। সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল তারা। মরদেহটি সংগ্রহ করে নিয়ে যান কবরস্থানে। জানাজা পড়ে ইসলামী শরীয়ত মেনে দাফন করা হয় মৃত ব্যক্তির। কেউ কেউ স্বজনদের জানাজায় অংশ নিলেও মরদেহর কাছে যাচ্ছেন না, বেশিরভাগই অনুপস্থিত কবরস্থানে। এ পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের 102 জন স্বেচ্ছাসেবী সারা দেশে 220টির মতো মরদেহ দাফন করেছে। আল মারকাদুল ইসলাম দাফন করেছে প্রায় 400-র মতো। এদিকে মাস্তুল ফাউন্ডেশনের মতো আরও বেশ কিছু সংগঠন এগিয়ে এসেছে এ কাজে। কোভিড-19 পজিটিভ কিংবা সাসপেক্টিভে যারা প্রাণ হারিয়েছেন, পরিবারের অনেক সদস্যই অধিকাংশ ক্ষেত্রেই তারা পাশে থাকেন না। আমরা একটা ভলান্টিয়ার টিম রেডি করেছি 15 থেকে 20 জনের, যারা কিনা এই দাফন কাফন কাজে তারা অংশগ্রহণ করবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে শেষকৃত্যের ব্যবস্থা। পোস্তগোলার শ্মশানে হিন্দু রীতি মেনেই প্রায় প্রতিদিনই সৎকার করা হয় করোনা রোগীর মরদেহ। নারীদের জন্য রয়েছে 12 জনের বিশেষ স্বেচ্ছাসেবী দল। করোনায় মৃত ব্যক্তিদের শেষ বিদায়ের সময় ঘটে যাওয়া কিছু ঘটনা মনে গেঁথে থাকে স্বেচ্ছাসেবীদের। ধানমন্ডিতে একটা মেয়ে মারা যায় বাসায় আর কি, আমাদের কাছে মেসেজ আসে, টিম ওখানে প্রসেস করে যেটা দেখে সেটা খুবই দুঃখজনক। মেয়েটি এভাবে মানে পিছনে ফুল ফোর্সে পড়ে আছে, হাতে একটা ফোন ছিল, ফোনটাও মাটিতে পড়া, আর পাশে ইফতারির প্লেট, ওখান থেকে অল্প কিছু খাওয়া, মুখে একটু লেগে আছে, হাতে লেগে আছে, ওইভাবেই পড়া। কেউ মানে ধরেও নাই যে তার চোখটাও খোলা ছিল এবং মুখটা, এটা একটু বন্ধ করে দিলে বা চোখটা, এটাও কেউ এসে করে না। মৃত ব্যক্তির শরীর থেকে ভাইরাসটি ছড়ায় না, এই সত্যকে বিশ্বাস করে শেষ যাত্রায় স্বজনদের পাশে থাকার আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ কর্তাদের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 3.5 লাখ। প্রথমবারের মতো একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1 লাখের বেশি মানুষের। করোনায় বিশ্বে এখন আক্রান্ত 57 লাখের বেশি, সুস্থ হয়েছেন 24,63,000 মানুষ। আজ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, প্রাণ গেছে 328 জনের। দেশটিতে আক্রান্ত 17 লাখের বেশি। ক্যালিফোর্নিয়ায় লকডাউন আরেক দফা শিথিল হয়েছে। বুধবার থেকে খুলেছে সেলুন সহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় রাখার সময়সীমা 29 জুন পর্যন্ত বাড়িয়েছে জার্মানি। আক্রান্তে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া এবং স্পেন। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আক্রান্ত 1.5 লাখ ছাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। মারা গেছেন সেখানে 4,522 জন। এই করোনা মহামারীর নতুন কেন্দ্রস্থল বলা হচ্ছে ব্রাজিলকে, বলছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা। তারা এই কথা বলেছে। আগস্টের শুরুতে এই দেশটিতে প্রাণহানি 1,25,000 ছাড়াতে পারে। গবেষণা প্রতিবেদনে এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল গবেষক। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে এখন শীর্ষে ব্রাজিল, ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোকেও। আগস্টের শুরুতে দেশটিতে প্রাণহানি 1,25,000 ছাড়াতে পারে বলছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, যা বর্তমান মৃত্যুর 5 গুণ। এই পর্যন্ত ব্রাজিলে মারা গেছেন 24,593 জন। করোনায় বিপর্যস্ত সামলে ইউরোপীয় ইউনিয়নকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধারের জন্য বড় প্রকল্প হাতে নিয়েছেন কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লেয়েন। এই জন্য 750 বিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য ঝুঁকির কারণে করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স। একটা বিরতি নিচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরো একবার সবাইকে আমন্ত্রণ রাত 10টার খবর দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। করোনা পরিস্থিতির শুরু থেকে লকডাউন দিলে সংক্রমণ এতটা ভয়াবহ হতো না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ হচ্ছে যে সামাজিক দূরত্ব মানতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা রয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণাকালে এসব কথা বলেছেন তিনি। এই কথা আমরা বারবার বলেছি, উনারা তো লকডাউনই ঘোষণা করেন নাই,
ওনারা বলেছেন সাধারণ ছুটি, যখনই সাধারণ ছুটি হবে তখন তো ছুটির আমেজ আসে, তখন কেউ কক্সবাজার যায়, কেউ সিলেট যায়, কেউ বাড়ি যায়, কেউ মামার বাড়ি, কেউ নানার বাড়ি যায়। এটাই তো আমাদের দেশে আপনার একটা কৃষ্টি বলা যেতে পারে, কালচার বলা যেতে পারে। ওই জায়গাটাতেই সরকার সবচেয়ে বড় ভুলটা হয়েছে। তারা কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে তারা হেলথ মিনিস্ট্রি তো কোঅর্ডিনেট করতে পারেননি, হোম মিনিস্ট্রির সঙ্গে সেভাবে তারা কোঅর্ডিনেট করতে পারেননি, আপনার ইন্ডাস্ট্রির সঙ্গে সেভাবে তারা কোঅর্ডিনেট করতে পারেনি, যার ফলে এই অবস্থাটা তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা যেটা যে আপনার স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙেই গেছে। যে কোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি। সরকারি বাসভবনের ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া লকডাউনের নামে বিএনপি জনগণের জীবিকাকে রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার অপকৌশল চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি। অসহায় জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যমে কথামালার ফুলঝুরি বর্ষণে তাদের জননিন্দিত হাতিয়ার। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কর্মহীন মানুষের জন্য এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ধারে কাছেও তাদের দেশের জনগণ দেখেনি। করোনায় বন্ধ বিয়ে, সভা, সেমিনার ও নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা জানেন। নিস্তব্ধ রাজধানী সহ দেশের সব কমিউনিটি সেন্টার এবং কনভেনশন হল। ফলে চরম এক অনিশ্চয়তায় এই খাতের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে এই প্রতিষ্ঠানগুলো। শূন্য বরকনের আসন, ধুলো জমেছে রান্নার হাঁড়ি পাতিলে। করোনায় থমকে গেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলগুলো, যেখানে দম ফেলার ফুসরত পেতেন না কর্মীরা, সেখানে এখন অলস ও অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বেশিরভাগ কর্মীকে পাঠানো হয়েছে ছুটিতে। আমাদের এখানে প্রত্যেক বছর যে প্রোগ্রাম থাকে, অনেকগুলো চাপ থাকে, আমরা হিমশিম খেয়ে যাই। এই 3 মাস ধরে তো বুকিংও বন্ধ, ব্যবসাও বন্ধ, এবং সরকার থেকেও তো নিষেধাজ্ঞা আছে বিয়ে থাকার জন্য। বিয়ে, শাদী, সভা, সেমিনার, নানা ধরনের অনুষ্ঠানে সারা বছর জমজমাট থাকা হলগুলোতে এখন শুনশান নীরবতা। গেল 2 মাসে আলো জ্বলেনি অনেক প্রতিষ্ঠানে। বছর জুড়ে বুকিং দেওয়া সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিয়ের প্রোগ্রাম এবং অন্যান্য সামাজিক এবং অডিটোরিয়ামে রাজনৈতিক সব অনুষ্ঠানই এখন পর্যন্ত ক্যান্সেল অবস্থায় আছে আগামী জুলাই পর্যন্ত। আর্থিক দিক থেকে আমরা খুবই ক্ষতির সম্মুখীন। আমাদের স্টাফদের রেগুলার বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ, যেমন ইলেকট্রিক বিল, সিওরেজ বিল ইত্যাদি, এই সমস্ত দিতেই আমাদের এখন হিমশিম খেতে হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, এ ধরনের পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তারা। করোনায় পুরো খাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে প্রতিষ্ঠানগুলো। আমাদের প্রচণ্ড আর্থিক সংকট, এবং সেই সাথে গভর্নমেন্ট যে প্রণোদনা ঘোষণা করেছে, আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করে দেখেছি, তারা বলতেছে এটা শুধু এক্সিস্টিং ক্লায়েন্ট যারা, তারাই শুধু এই প্রণোদনাটা আমাদের কাছ থেকে পাবে। আমাদের সরকারের কাছে নিবেদন থাকবে যে হয় সুনির্দিষ্ট করে কোনো ব্যাংক আমাদেরকে বলে দেখ যে আপনারা অমুক ব্যাংকে যান, সেখান থেকে আপনারা সুবিধাগুলি পাবেন। আদারওয়াইজ আমার মনে হয় যে এগুলি বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এই খাতে কমপক্ষে 2 লক্ষ কর্মচারী যারা কর্মহীন হয়ে পড়ে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও আগের মতো জমজমাট দিন ফিরবে কিনা সেই অনিশ্চয়তায় এ খাতের সবাই। সাজিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়াকে হত্যা চেষ্টা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে প্রায় 5.5 ঘন্টা আটকে রেখে মানসিক নির্যাতনের ঘটনাটি জানে না বাংলাদেশ ব্যাংক। এসব অপকর্মে অভিযোগের তীর বেসরকারি ন্যাশনাল ব্যাংকের 2 পরিচালকের দিকে। বিশ্লেষকরা বলছেন যে ব্যাংক খাতে এই অরাজকতার পাশাপাশি যে লুট চলছে, এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। মাসুম মিয়ার একটি রিপোর্ট।
বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড সম্প্রতি যার ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে গুলশান থানায়। মামলার এজাহারে বলা হয়, বন্ধকি জমির দাম কমের কারণে ঋণ দিতে রাজি না হওয়ায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়াকে গুলি করে হত্যা চেষ্টা করেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক শিকদার। রাজধানীর 300 ফিট সড়ক এলাকায় গুলি করা হয় তাকে। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় বনানীর শিকদার হাউসে। সেখানে প্রায় 5.5 ঘন্টা আটকে রেখে তাদের চালানো হয় মানসিক নির্যাতন। এই সময় তাদের ফের হত্যার হুমকি দেন রণ হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদার। এমনকি জোর করে সাদা কাগজে নেওয়া হয় সই। তো এই মামলায় ওনারা 2 জনকে আসামি করেছেন। মামলার ঘটনার সপক্ষে যে তথ্য প্রমাণটি সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। মামলার তদন্ত চলমান এবং তদন্ত সাপেক্ষে যে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি তারা জানে না, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লিখিত যখন আমাদেরকে অবহিত করবে তখন আমরা এই জিনিসটাতে কগনিজেন্টে নিয়ে তখন আমরা ব্যবস্থা গ্রহণ করতে কি করা যায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তার কেস তো চললে কেসের গতিতে চলবে, কারণ একজনকে সাধারণ একটা লোককেও আপনি গুলি করতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর মনে করেন, দেশে ব্যাংক খাতে যে অরাজকতা চলছে এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। চাপ 2 রকম হতে পারে, যে মুখের কথার চাপ বা আর্থিক প্রলোভন দিয়েও চাপ দেওয়া হয়, কিন্তু যেখানে গুলি করে চাপ দেওয়া হয় এ তো দস্যুতা। এইটা তো, এবং আমরা বেশ কিছু সন্দেহান এখন যে 7 তারিখের ঘটনা মামলা হলো গিয়ে কত পরে, ব্যাপারটা কি, এরা কি এতই শক্তিশালী যে মামলা পর্যন্ত ঠেকিয়ে রাখছে? এখন তো আমার সন্দেহ হচ্ছে মামলা হলেও এর কোনো বিচার হবে কিনা। তবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ন্যাশনাল ব্যাংকের 2 পরিচালকের বিরুদ্ধে মামলা করাকে ভুয়া ও ভিত্তিহীন বলে প্রতিবাদ পাঠিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসিত মজুমদার একটি লিখিত প্রতিবাদ পাঠান, যাতে বলা হয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা বিচারের সম্মুখীন হবে। আরও বলা হয়, এই মামলার বাদী নিজেও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করেছে, সেই সাথে রণ হক শিকদার এরকম কোনো ঋণের আবেদনই করেনি এবং 7 মে তিনি গুলশান অ্যাভিনিউ শাখায় যাননি। কাজে এ নিয়ে কোনো রকম দর কষাকষির কোনো সুযোগই নেই। আর ঘটনার 12 দিন পর মামলা করাকেও উদ্দেশ্য প্রণোদিত বলছেন ন্যাশনাল ব্যাংকের আইনজীবী। আরো একটা ছোট্ট বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকবেন। আরো একবার সবাইকে আমন্ত্রণ রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত মদ পানে স্বামী স্ত্রী সহ 8 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মান্নান নামে একজন হোমিওপ্যাথিক ওষুধ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলছেন যে মঙ্গলবার মধ্যরাতে মাহমুদপুর এলাকার বেশ কয়েকজন চোলাই মদ কিনে পান করেন। পরবর্তীতে 6 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 4 জনের মৃত্যু হয়, আর রংপুর মেডিকেলে নেওয়ার পথে আরও 2 জন মারা যান। বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে ওই ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি বিরামপুর পৌর শহরে। নওগাঁর সাপাহার উপজেলার বেলডাঙ্গা গ্রামে অনৈতিক কাজে রাজি না হওয়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই নারী। একই সাথে ঘটনার পর মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই জেসমিন আক্তারকে অনৈতিক কাজ করতে জোর করতেন স্বামী রফিকুল। রাজি না হওয়ায় মাথার চুল কেটে অমানসিক নির্যাতন করা হয়। পুলিশ বলছে অপরাধীকে ধরতে অভিযান চলছে। একে তো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ, তার উপরে বৈরী আবহাওয়া। সব মিলিয়ে ঈদের 3য় দিনে মোটামুটি শূন্য ছিল নগরী। এরই মধ্যে বের হয়েছেন কেউ কেউ, তবে গত 2 দিনের তুলনায় জনসমাগম কিছুটা কম দেখা গেছে আজ। এদের সবাই সুবিধা বঞ্চিত শিশু। ঈদের দিনে জোটেনি নতুন জামা, আর বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া তাদের জন্য স্বপ্ন। তারপরও উদ্দামতা আর প্রাণ খুলে দাপাদাপি থেমে নেই, এটাই তাদের ঈদ আনন্দ।
অনেক ফুর্তি করতেছি। তো যখন লোকজন থাকে তখন আমরা এইখানে লোকজনের কারণে আমরা এখানে লাভ দিতে পারি না। লকডাউন ছেড়ে দিছে, এলে সবাই এখানে গোসল করে, আমরা নাই এখানে তো লোকজন নাই, এর জন্য আমরা গোসল করতে ইচ্ছি। এবারের ঈদ সবার জন্যই আলাদা। পার্কের মোড়ে নেই ভিড়, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ। ঈদের তৃতীয় দিনে বৈরী আবহাওয়ার কারণে মানুষের উপস্থিতি ছিল অন্য দিনগুলোর চেয়ে কম। এমন দিনে মানুষের কোলাহলকে ছাপিয়ে প্রখর পাখির কিচিরমিচির। প্রকৃতি যেন ডানা মেলে দিয়েছে। সেই রূপ উপভোগে অফিস ফাঁকি দিতেও আপত্তি নেই কারো কারো। অনেক বছর পর এরকম সুন্দর একটা সাজে, প্রকৃতির সাজে অনেক ভালো লেগেছে আর কি। তো এরকম পরিবেশ যদি সারা বছরই থাকতো তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। অফিস আমাদের পাশে, যার ফলে এখানে একটু ঘুরলাম, যে লেকের পাড়ে একটু ঘুরতে যাই, আমাদের কলিগ সহ সবাই এখানে আসলাম একটু। ঈদ বিনোদনের অনুষঙ্গ হয়ে ওঠা 100 ফিট বা 300 ফিটের বিশাল রাস্তাগুলোও শূন্যতার সাক্ষী। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। বেইজিং নয়াদিল্লির চলমান উত্তেজনার প্রশমনে মধ্যস্থতার ভূমিকায় থাকবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে দুদেশই সেনাবাহিনী মোতায়েন করায় থমথমে পরিস্থিতি লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর। ভারত চীন বিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে যাচ্ছে টুইট করে তা পরিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়ন্ত্রণযোগ্য। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বৈঠকের পর সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। করোনাকালে মানুষের মুখে হাসি ফোটানোর কঠিন চ্যালেঞ্জে সফল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চ্যানেল 24-কে জানিয়েছেন তার বিপুল জনপ্রিয় ফেসবুক লাইভের গল্প, আগে পিছের গল্প, প্রজন্মের সেরা 5 ক্রিকেটার কে, পরিবার সম্পর্কে বলেছেন, প্রিয় খাবার কি, বিভিন্ন রকমের গল্প শুনিয়েছেন আমাদের সহকর্মী রিয়াসাত আজিমকে। মানুষের মুখে হাসি নেই, আর্থিক সহায় হয়ে এবং হাসি ফুটানোর যে কঠিন কাজটা, সেই কাজটা করে যাচ্ছেন খান সাহেব, আমাদের তামিম ইকবাল খান। তামিম, স্বাগত আমাদের ঈদ আয়োজনে, স্পেশাল আয়োজন। থ্যাংক ইউ। লাইভ টক শোটা তো এটা তো এমন একটা আইডিয়া যেটা হচ্ছে খুব দুরূহ একটা কাজকে আসলে সম্পাদন করা। এই কঠিন আইডিয়াটা কিভাবে এলো? সবকিছু কাউর থেকে শিখতে হয়, আর আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমার মধ্যে আমার বাবার থেকে। আমি চিন্তা করলাম না, যদি বাংলাদেশে যদি এই জিনিসটা আমি করতে পারি, স্পেশালি আমাদের প্লেয়ারদের সাথে, আর এমন ধরনের কথা যদি বলতে পারি যে এই কথাগুলো নর্মালি মানুষজন শুনে না, হয়তোবা এটা তাদেরকে একটু ইন্টারেস্ট দিবে। আর আমাদের কথা নর্মালি ক্রিকেটকে এত পছন্দ করে বাংলাদেশি মানুষরা, আমাদের ব্যাপারে শুনলে এমনিই তাদের মুখে হাসি ফুটে যায়। সেরা প্রজন্ম যেহেতু আমরা বলছি, সময়টাকে কিছুটা মিস করেন যে আপনারা তুলনামূলক কম একসাথে খেলেছেন 5 জন। হ্যাঁ, বলতে পারেন যদি 3 ফরম্যাটে সবাই যদি খেলতাম তাহলে অবশ্যই ভালো লাগতো। বাট আমার কাছে মনে হয় যে এই 5 জনের কন্ট্রিবিউশন অনেক বাংলাদেশ ক্রিকেটে, যে এই ফরম্যাটই ওনারা খেলেন না কেন। বাট এটাই বললাম যে ইটস গুড যে আমরা সবাই আমাদেরকে এই কথাটা বলে, বাট এটা শেষটা যেরকম আরো ভালো হোক। ফ্যামিলি ম্যান হিসেবে তামিম ইকবাল কেমন? বাইরে তো খুবই আগ্রাসী, মানে মাঠের ক্রিকেটে খুবই সিম্পল, ভেরি ভেরি সিম্পল। মানে যে কোনো বাসায় যেরকম আপনি দেখেন আমিও সেম এরকম। প্রিয় খাবার? আপনি অনেক এক্সপেরিমেন্ট করেন। প্রিয় খাবার পোলাও, রোস্ট, ইলিশ মাছ। আসলে তামিমের এই লাইভটা আমাদের এই বোরিং টাইমটাকে কিছুটা আনন্দিত করেছে। অনেক ধন্যবাদ। তামিমের এই পুরো সাক্ষাৎকারটি যদি আপনারা দেখতে চান, আগামীকাল বৃহস্পতিবার সকাল 8:30, দুপুর 3:30, রাত 8:30 স্পোর্টস 24-এ বিশেষ আয়োজনে আপনারা চোখ রাখবেন। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নম্বরে। আমরা শেষ করব রাত 10টার খবর। তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি-শার্ট নামগুলো জানিয়ে দিব আরেকবার। 30 মের পর বাড়ছে না ছুটি, সীমিত আকারে চলবে বাস, ট্রেন, লঞ্চ। ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। করোনাকালে দুর্যোগের কবলে দেশ, ভাইরাসে 22 জন সহ ঝড় বৃষ্টি আর দুর্ঘটনায় প্রাণহানি প্রায় অর্ধশত। করোনায় মৃত্যুতে শেষ যাত্রাতেও পাশে নেই স্বজনরা। অগস্টের মধ্যে ব্রাজিলে 1.25 লাখ প্রাণহানির পূর্বাভাস।
এবং এক্সিম ব্যাংক ইস্যুতে তোলপাড়, এমডিকে গুলির বিষয়ে জানে না কেন্দ্রীয় ব্যাংক, অরাজকতা বলছেন বিশ্লেষকরা। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।